ওয়েলকাম টু ওয়ান্ডার ট্রিপ সিরিজ। এই সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে যাদের সময় নেই, একদিনে কোথাও ঘুরতে যেতে চাইছে, তাদের আজকে আমরা যাব বোলপুরে। শান্তিনিকেতন শুধু নয়, অফবিট বোলপুর কিছুটা ঘুরবো। আর সেই গল্প নিয়েই আজকের পুরো ভিডিওটা। ভেরি গুড মর্নিং। আজকে 1 অক্টোবর 5:35 বাজে এবং আজকে আমার সাথে যাচ্ছে মা এবং ভাস্বতী। আজকে মায়ের জন্মদিন 1 অক্টোবর, সেই জন্যই আজকের এই ট্রিপটা প্ল্যান করা হয়েছে। এবং এই ট্রিপটা আমরা যেখানে যাব, যেভাবে ঘুরবো, পুরোটাই আমাদেরকে গাইড করবে ভাস্বতী, কারণ ও বিশ্বভারতীতে পড়তো এবং আজকের ওর যাওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল এটাই যে ও বিশ্বভারতীটা আরেকবার ঢুকবে এবং ওর একটা সার্টিফিকেট নেওয়ার আছে, সেই সার্টিফিকেট। আচ্ছা, আজকে আমরা বোলপুর যাব বন্দে ভারত করে। বন্দে ভারত বলতে যেটা নতুন 15 সেপ্টেম্বর 2024 চালু হয়েছে, আর 17 সেপ্টেম্বরে বোধহয় ওর কমার্শিয়াল রান প্রথম স্টার্ট হয়। ওপেনিং ছিল হচ্ছে 15 সেপ্টেম্বর। তো সেইটিতেই আজকে আমরা 1 অক্টোবর উঠবো। একদমই নতুন ট্রেন, হাওড়া থেকে ভাগলপুর যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস। ডিটেলসটা আমি স্টেশনে পৌঁছে দিচ্ছি। এখানে একটা কথা জানিয়ে দেওয়া দরকার, আমরা কিন্তু এনজেপি মানে হাওড়া থেকে এনজেপি যাওয়ার যে বন্দে ভারতটা আছে 22301 যতদূর সম্ভব, ওটাতে যাচ্ছি না। ওটা ছাড়বে 5:55-তে। এই বেখাপ্পা একটা টাইম, যারা মফস্বল থেকে যায় তাদের জন্য ওটা সাংঘাতিক বাজে। সেই জন্য আমরা চুজ করেছি 7:45 মানে 8:45 বন্দে ভারত। এখন বাজে 7:30, বন্দে ভারত সরি 7:15। বন্দে ভারত অলরেডি ঢুকে গেছে। কালারটা সেরা, দেখতে সেরা এবং একদম নতুন। এবং এই হলো ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এই হলো আমাদের কোচ E1 এবং এর আমাদের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সিট। মানে আমি যখন বুকিং করি এক্সিকিউটিভ ক্লাস পুরো ফাঁকা ছিল এবং যতদূর সম্ভব সিসিতে 4টে বুকিং ছিল। তো চলুন ট্রেনে ওঠা যাক, সরি বন্দে ভারতে ওঠা যাক, অসম্মান করা যাবে। তো দেখতেই পাচ্ছেন দুদিকে 2x2 করে দুদিকে পোস্টার দেওয়া আছে এবং ভাস্বতী তার মাঝখানে নাচছে, কোনো কারণ নেই। আচ্ছা, দরজা কিন্তু এখন আর অটোমেটিক নেই, সুইচ টিপলে খোলে। আগে শুনেছিলাম অটোমেটিক, আমি সেটাতে উঠিনি, কিন্তু এখন আর অটোমেটিক অ্যাটলিস্ট নেই। এবং চেয়ারটা রিভলভ করে, যেটা আমাদের করার প্রয়োজন পড়েনি মাত্র এইটুকু জার্নির জন্য, 150 কি 180 কিলোমিটার মতো। আপনি এক্সিকিউটিভ ক্লাসের ফাঁদে পা দিয়েছেন, সেই আনন্দে কংগ্রেচুলেশন জানাতে আপনাকে দেওয়া হবে একটি গোলাপ, একটি করে খবরের কাগজ। আপনার চয়েস দেবে হিন্দি, বাংলা বা ইংলিশের মধ্যে। তো এখন বাজে 7:45, এক্স্যাক্টলি 7:45 আমাদের ট্রেন ছেড়ে দিল। কারণ দরজায় দাঁড়ানোর তো আর কিছু নেই, এখন দরজা বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য ভিতর থেকেই। আর হ্যাঁ, উইন্ডো সিট পাবে এবারে বার্থডে গার্ল। এর পরের বার যখন যাব তখন ভাস্বতীর উইন্ডো সিট প্রাপ্য রইল। ঠিক 8টা বাজতেই আমাদেরকে দিয়ে গেল চা বা কফি অপশন থাকে, আমি চাটাই নিয়েছি, আর তার সাথে একটা করে বিস্কিট। তার সাথে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্পিড এবং ডিস্টেন্স, নেক্সট স্টেশন উইচ ইজ বোলপুর, যেখানে আমরা নামবো।
এখন বাজে 8:45/9 আমাদের দিয়ে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে ব্রেড, আমরা ভেজ ব্রেকফাস্ট নিয়েছি, তো একটা এগলেস কেক, তার সাথে আছে একটি কলা এবং একটি অ্যাপেল জুস না চাই জলগাবি, তার সাথে বাটার আর পেপার, সল্ট, কেচাপ, আর কিছু একটা, আর হ্যান্ড স্যানিটাইজার। এইটা হচ্ছে কর্নফ্লেক্স এবং তার সাথে আছে সটেড ভেজিটেবলস। এইটাতে আমি পরে আসছি, এবং তার সাথে হ্যাঁ ভেজ কাটলেট আছে। এই ব্যাপারটাতে আমি পরে আসছি। সবার আগে এক এক করে টেস্ট করি। সবার আগে ব্রেড আর জ্যাম। এটা খেতে কিরম হয় বলে আপনাদের মনে হয়? ঠিক যেরকম মনে হয় সেরকমই খেতে, ব্রেড আর জ্যামের মতো এক্স্যাক্টলি। এরপরে আমরা স্যাক্রিফাইস করব এই ভেজ কাটলেটটিকে। ভেজ কাটলেটের মধ্যে আস্ত ধনের দানা আমি কোনোদিনও এক্সপেক্ট করিনি। আর এইবার আসছে হচ্ছে আলু ভাজা। আলু ভাজা একটা বাচ্চাও রান্না করতে পারে, এর থেকে বাজে আলু ভাজা আমি আর খাইনি কখনো, আর খেতে চাইও না। এক্সট্রিমলি ড্রাই, ফ্রোজেন বোঝাই যাচ্ছে, এবং ফ্রাই করার পরেও সেটাকে ফ্রিজ করা হয়েছে, তারপরে আবার ফ্রাই করা হয়েছে। তো খাওয়ার ব্রেকফাস্টটা, প্রথম কথা সেটা কুকড নয়, প্যাকেজড ফুড, এবং সেটাও বাজে, এক কথায় বলতে গেলে বাজে। এবার লাঞ্চ কেমন হবে আমি জানি না, আমি ব্রেকফাস্ট অবধি শুধু ডিটেলসটা দিয়ে রাখলাম, মানে আমার রিভিউটা দিয়ে রাখলাম। খুব বাজে, চায়ের মতো ছিল। প্যাকেজড ফুড এত বেশি না দেওয়াই ভালো। আচ্ছা, তো আমাদের খরচা পড়েছে 1150 টাকা পার হেড, যেটা সিসিতে কিন্তু হাফ হয়ে যাচ্ছে। তো আমি সবসময় বলবো সিসিতে যান, অনেক বেটার ট্রাভেল করতে পারবেন। এই না যে এক্সিকিউটিভ ক্লাসের চেয়ার খুব ভালো, চেয়ার কিন্তু সিসিতে যা, এক্সিকিউটিভ ক্লাসেও তাই, শুধু সাইডে বসার জায়গাটা একটু বেশি, কারণ হাত রাখার জায়গা পাবে। দাঁড়ান, আপনাদের বাথরুমটা দেখাই আগে। কলটা অটোমেটিক ছেড়ে দেবেন, নিজের থেকে বন্ধ হবে। হ্যান্ড ড্রায়ার, স্যানিটাইজার আছে। আর এই হলো আমাদের তীর্থস্থান টয়লেট। ফ্লাশ ওখানে টিপতে হবে, তাহলে যাবে, কিন্তু আমি আননেসেসারি জলটা নষ্ট করছি না, অলরেডি কলে নষ্ট করে ফেলে। আচ্ছা, এইটা কিন্তু বায়ো ভ্যাকিউম টয়লেট, অতএব যখন ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু অ্যাটলিস্ট 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। যদি ওয়েট না করেন হার্ট অ্যাটাক হয়ে যাবে, যে আওয়াজটা হবে। তো এক্সপেক্ট করবেন 10 থেকে 15 সেকেন্ড পর ফ্লাশ হবে। আর এইটা হচ্ছে বাথরুম ফ্রেশনার। আর এখানে হুক আছে, এখানে টাওয়েল ঝোলানোর জায়গা আছে, সোপ ডিসপেন্সার তো আগে দেখিয়ে দিয়েছি, বাস। আর এই হচ্ছে আমি। তো সবুজে মোড়ানো বাংলাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোলপুর, এবং সেটা ওভার টাইমে। আমাদের পৌঁছানোর কথা ছিল 9:27, আমরা পৌঁছে গেছি তখন বাজে 9:19। নামবার পর এই ট্রেনের গার্ডের সাথে আমার কথা হয়। তিনি বললেন যে হাওড়া থেকে কিন্তু বর্ধমান অবধি 130-র কাছাকাছি স্পিড যাবে, বাকিটা 110-এর আশেপাশেই থাকবে, কারণ ট্র্যাক এখনও বন্দে ভারতের জন্য রেডি নয়। এখন বাজে 9:30, আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা ধরবো টোটো। এখানে টোটো কিন্তু আপনাদের থেকে অনেকটা বেশি চার্জ নেবে বেসড অন সিজন। এবার আমরা গেছি একদম পিক অফ সিজনে যাওয়ার ফলে আমাদের কিন্তু রেট অনেকটাই কম। তার উপরে ভাস্বতী যেহেতু লোকাল, মানে ওইখানেই পড়াশুনো করেছে, তার সাথে কথা বলার কারণে মোটামুটি 1000 টাকায় আমরা রাজি করাতে পেরেছি। 1000 টাকায় আমরা পুরো বোলপুর ঘুরবো, এবং পুরো বোলপুরে কোথায় কোথায় ঘুরবো সেটা আপনারা দেখতেই পারবেন। ভাস্বতী আমাদেরকে গাইড করে পুরোটা ঘোরাবে। অতএব আমার কোনো আইডিয়া নেই, আপনারাও যেখানে আছেন আমিও সেখানে আছি।
আচ্ছা, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বিহার ঝাড়খণ্ড থেকে বয়ে আসা ওয়েস্ট বেঙ্গলে অজয় নদী, যেটা গিয়ে কাটোয়াতে ভাগীরথীর সাথে মিশে যাচ্ছে। এই অজয় নদীতে আসার আমার একটা কারণ ছিল, কারণ শুনেছিলাম এর মধ্যে নাকি জলে পুরো ভরে গেছিলো। তো এসেও দেখলাম জল যথেষ্টই আছে, আগেরবার এত জল ছিল না। তো এখানে কিন্তু ভালোই বন্যা সৃষ্টি হয়েছিল এবারে। তো আমি সেটাই দেখতে এসেছিলাম কি অবস্থায় আছে এখন। আচ্ছা, এই মন্দিরটার প্ল্যানিং কিন্তু আমাদের ছিল না। একটা শিব মন্দির আছে শুনেছিলাম, আমাদের টোটোর যে দাদা এনেছেন আমাদেরকে, সেই বলল একবার গিয়ে দেখে এসো। তো ঢোকার পরে যেটা জানতে পারলাম, 1932-তে এই মন্দিরটাকে পাকাপোক্তভাবে করা হয়, এবং তার আগে কিন্তু এই মন্দিরটা আদেও কত বছরের পুরনো কেউই জানে না। এর ভেতরে একটি জ্যোতির্লিঙ্গ আছে, যেটা আমরা ঢুকে দেখব। তো এই মন্দিরের হিস্ট্রিটা কিন্তু অনেক পুরনো, অনেকটাই পুরনো। এবং এই পাথরগুলো যা দেখছেন, এগুলো হচ্ছে এই মন্দিরের পুরনো ধ্বংসাবশেষ, যেগুলো কালাপাহাড়ির সময় ধ্বংস করা হয়। সেই ধ্বংসাবশেষগুলো এখনও পর্যন্ত এই মন্দিরে গেলে আপনারা দেখতে পারবেন। অসাধারণ কারুকার্য এবং সুন্দরভাবে প্রিজার্ভ করে কিছু লোকজন এটাকে দেখাশুনো করছে, এবং এটার জন্য ক্রেডিট দিতেই হয় রায়পুরের রাজবাড়িকে বা জমিদার বাড়ি, যাই বলুন। আর সেই সময়কার কিছু জ্যোতির্লিঙ্গ এখানে এখনও রাখা আছে। আর হ্যাঁ, আমি কিন্তু জ্যোতির্লিঙ্গ বলবো, শিবলিঙ্গ নয়, কারণ শিবলিঙ্গ কথাটা খুব ইললজিক্যাল। আর ঠিক শিব মন্দিরের সামনেই শুরু হচ্ছে মায়ের সাজগোজ, কারণ কালকে মহালয়া, তো কালকে থেকে দেবীপক্ষ পড়ে যাচ্ছে, তো সেই জন্য এখানে সাজগোজ চলছে তার। আপনি যদি মন্দিরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার ডান দিকে পড়বে এই অসাধারণ একটি তেঁতুল গাছ। একটি না, দুটি তেঁতুল গাছ। এটা আমাকে যে ড্রাইভার দাদা নিয়েছেন, যে একটু জোর করলো, একটু যাও গিয়ে দেখে এসো। তো এই পুকুর পাড়ের এই তেঁতুল গাছটি কিন্তু অসাধারণ। একবার স্ট্রাকচারটা জাস্ট দেখুন, কত বছরের পুরনো। এটাও কিন্তু বলা হচ্ছে যে ওই রকম সময়েরই আশপাশ থেকে এসছে, যবে এই মন্দিরটা পুরনো সময় ছিল। এবার ঠিক মন্দিরের উল্টো দিকেই হয়েছিল এই কাশবন। প্রচুর কাশফুল, অন্তত 10-15টা বালিশ তো তৈরি হয়ে যাবে যদি কেউ চায় বানাতে। এরপর আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে রায়পুর রাজবাড়ি, যেটাকে বলা উচিত জমিদার বাড়ি। যদিও এখানকার জমিদার যারা ছিলেন তারা কিন্তু বেশি দিন এই বাড়িতে ছিলেন না, কারণ তারা এতটাই সাকসেস পেয়ে গেছিলেন এবং তাদের খাটনির কারণেই সাকসেসটা পেয়েছিলেন। সেই সাকসেসের কারণে তারা কোনোদিনই এখানে থাকতে পারেননি। এইখানে ওইখানে তাদের পোস্টিং। ইনফ্যাক্ট এখনও এই সিংহ বাড়ির কেউই কিন্তু এখানে থাকেন না, ইনফ্যাক্ট এই ভারতবর্ষেই থাকে না। আর যারা যারা বলেন এখানে ভূত আছে, হ্যাঁ অবশ্যই আছে। আমাকে ভূত নিজে পার্সোনালি আমাকে জানিয়েছে যে এখানে ভূত আছে। এবং এটাও বলা হয় যে ভুবন মোহন সিংহ, যিনি সেই সময়কার জমিদার ছিলেন এখানকার, তার থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা,
1 টাকা দামের মূল্যে এই জমিটি, মানে যেটা এখন শান্তিনিকেতন, পুরোটাই কিনেছিলেন। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমাদের 4th ডেস্টিনেশন হচ্ছে সুরুল রাজবাড়ি। অ্যাজ ইউজুয়াল রাজবাড়ি নয়, এটা কিন্তু জমিদার বাড়ি। 290 বছরের পুরনো এই জমিদার বাড়ি। এখানে কিন্তু দুর্গাপুজো হয়। রায়পুর রাজবাড়িতেও আগে দুর্গাপুজো হতো, কিন্তু বহুকাল আগে, কয়েকশো বছর আগে সেটা বন্ধ হয়ে গেছে। এইখানে কিন্তু দুর্গাপুজো এখন হয়, দুটো ভাগে হয় দুর্গাপুজো, একটা বাইরের জন্য, একটা ভেতরের জন্য। এইখানে ভেতরের দুর্গাপুজোটা হয় নাথ মন্দিরের সামনে। ভরতচন্দ্র সরকার এই সুরুলের প্রথম বাসিন্দা ছিলেন এবং তারই নাতির ছেলে, মানে 4th জেনারেশন বলা যেতে পারে, সেই 4th জেনারেশন শুরু করেছিল এই রাজবাড়িটি। তার ব্যবসা ছিল সেলারের, মানে শিপের। তো শিপের ব্যবসা করে সে বড়লোক হয়। বড়লোক হওয়ার পর এই রাজবাড়ি বা জমিদার বাড়ি, বারবার রাজবাড়ি বলে ফেলছি, এইখানেই দুর্গাপুজো শুরু হয়। শ্রীনিবাস, মানে ওই যে নাতির ছেলের কথা বলছিলাম, সেই শ্রীনিবাস সরকার, তার আমল থেকে। ভুল না করেই 290 বছর পুরনো এই পুজোটি। এবং স্ট্রাকচার, স্পেশালি আপনি সিংহকে দেখলে বুঝতে পারবেন কমসে কম 200 বছর পুরনো হতে হবে, কারণ 200 বছর পুরনো সিংহগুলোই কিন্তু এরকম ঘোড়ার মতো দেখতে হয়। এবং তার সাথে ছিল ঠাকুরমা স্বামীজির মূর্তি, সেগুলোকেও রং করা হচ্ছিল। এবং তার সামনে পুরো বাড়িটাই রং করা হচ্ছে, এখন মেনটেন করা হচ্ছে, যেই জিনিসটা রায়পুর রাজবাড়ি বা জমিদার বাড়ির অভাব। এই হচ্ছে দুর্গাপুজোর যে রান্নাঘরটি ব্যবহার হয়, সেই রান্নাঘরটি। এবং তার সামনে শুকোচ্ছে মায়ের চুল। মা এখন চুল শুকাবে, তারপরে মায়ের সাজগোজ কমপ্লিট করে আজ না কাল মহালয়া, তারপরেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। আর এইখানে হয় অকাল বোধন, এই বেলগাছটিতে। আর এই সুরুল রাজবাড়ি / জমিদার বাড়ির পাশেই হচ্ছে এই দুটি মন্দির। এইখানে যে দুটি মন্দির দেখছেন, এগুলোকে বলা হচ্ছে রেখা দেউল স্টাইল। এই মন্দিরের স্টাইলটাকে বলা হয়। যদিও মন্দিরের প্রেমিসেসে ঢোকা বারণ ছিল, তাও আপনাদের দেখিয়ে দিতে পারি এই শিব মন্দিরটিও সামনে একটি ছিল, যেখানে কিন্তু রাম রাবণের যুদ্ধ, দুর্গার পুরো চণ্ডী এবং পুরো সব গল্পই মোটামুটি এখানে ছিল, ইনক্লুডিং জগন্নাথ। আচ্ছা, আমরা এখন একটু বিশ্বভারতীর ভেতরে যেতে হবে, মানে ভাস্বতীর সাথে একটু যেতে হবে। ওখানে ক্যামেরা অবভিয়াসলি অ্যালাউড নয়, এখন তো ভেতরে ঢুকতে দেয় না। তো ভেতর থেকেও একটু সার্টিফিকেটটা নিয়ে আসুক, তারপরে আমরা যাব আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, যেটা আমি জানি না, আমাকে জেনে বলতে হবে। কংগ্রেচুলেশনস। লালপাত্রা কিন্তু একটা হিডেন জেম বলা যায়। এখানে কেউ আসে না, কেউ নিয়েও আসে না।
কিন্তু এটা খুব এখানকার লোকের জন্য কমন একটা জায়গা। এবং এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা একটা আর্টিফিশিয়াল লেক। এই লেকটা কিন্তু তৈরি হয়েছিল অন্তত 250 থেকে 300 বছর আগে। তো এখানে আসতেই পারেন, খুব হালকা ঠান্ডা শান্ত একটা পরিবেশ। না না তো এবার আমাদের ফিফথ ডেস্টিনেশন বক্রেশ্বর নদীর ট্রিবিউটারি বীরভূমের খুব আপন কোপাই নদী। এই ভিডিওটা আপলোড হতে হতে হয়তো একটু হলেও ঠান্ডা পড়ে যাবে, বাট এখন যখন আমি ঘুরছি এই সময় কিন্তু সোদপুরে রীতিমতো গরম, কিন্তু এই নদীর পাড়ে এসে কিন্তু আমাদের হালকা কনকনে হাওয়া দিচ্ছে, হাওয়াটা আমরা অনুভব করতে পারছি, বেশ ভালো লাগছে এই জায়গাটা। আচ্ছা, তো নদীর কলকলানি আর আমাদের পেটের ছুঁচোয় ডন মারার আওয়াজ কখন যে মিশে গেছে আমরা বুঝতে পারিনি। তো এবার আমরা খেতে চলে এসেছি রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এদের কিন্তু হোমস্টে আছে, 18টা রুম আছে, চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, নাম্বার তো নিশ্চয়ই স্ক্রিনে এসেই গেছে। আর এই ছিল হচ্ছে আমাদের খাওয়া। 180 টাকার মধ্যে ঘি ভাত, বেগুনি, শাক ভাজা, চাটনি, পাঁপড়, শশা, একটি পোস্ত, ডাল এবং তার সাথে আমার লাইফের খাওয়া মোটামুটি বেস্ট মিক্সড ভেজ বলা যেতেই পারে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা আমি আগে কখনো যাইনি, তো এইবারে যাব, দেখা যাক কি হয়, কেমন লাগে, তখন গিয়ে জানতে পারবো। বলা হয় এটি একটি শক্তিপীঠ এবং এখানে মায়ের কঙ্কাল পড়েছিল। কথা দুটো ম্যাচ করছে আপনাদের বলতে গিয়ে, মায়ের কঙ্কাল পড়েছিল, সেখানে গিয়ে আমি পুজো করছি। তো আমার কাছে পুরাণ গল্প, কোনো বাস্তব হিস্ট্রি নয়। হ্যাঁ, সেই গল্পের থেকে কিছু জ্ঞান নেওয়ার আছে, কিন্তু সাধারণত মানুষ জ্ঞান নেয় না, সেটাকে ফুর্তি করার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে। এবং এই জিনিসটা হচ্ছে সেই ফুর্তির একটা জাস্ট এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল।
এবং বলা হয় এই পুকুরটার মধ্যেই নাকি সেই কঙ্কালটি পড়েছিল এবং এর তলায় নাকি এখনও কঙ্কালটি আছে। আমি নাকি ইউজ করছি কারণ আমি এটাকে অপমানও করছি না বিশ্বাসটিকে, আবার সেটাকে আমি প্রমোটও করতে পারছি না। আচ্ছা, তো জায়গাটা চেনা চেনা লাগছে নিশ্চয়ই। আমরা চলে এসেছি সোনাঝুরিতে, সোনাঝুরি হাট। তো এখানে হাট তো বসে গেছে, সবাই কেনাকাটিও করতে চলে গেছে, ভাস্বতী আর মা। আপনাদেরও যদি কেনাকাটি করতে খুব ভালো লাগে অবশ্যই এখানে আসবেন, এবং কেউ যদি আমার মতো হয়ে থাকেন যে শপিং করাটাকে খুব বোরিং একটা জিনিস মনে করে, তাহলে এরকমভাবে জঙ্গলের মাঝখানে ঘুরে বেড়াবেন। কিন্তু এই বুনো শুয়োর থেকে একটু সাবধান, হঠাৎ করে সে গুঁতো মেরে দেয়, তো এটা থেকে একটু সাবধানে থাকবেন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইবো আমি শুনে। সূর্য এবার ডুবছে, এবার আমাদের ফিরতে হবে স্টেশনে, কিন্তু স্টেশনে ফিরলে হবে না, কারণ ভাস্বতী চায় আমাদেরকে একটি মোমো টেস্ট করাতে, যেটা ওরা কলেজে পড়তে এখানে খেত। তো সেই মোমোটি আমাদেরকে খাওয়াবেই, তো খেয়ে আমরা ট্রেনে উঠবো তারপরে। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকিবা, ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকিবা, আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা চুলা মার, লোকে বলে ও কেমন বলে লাগছে? রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে। আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন আছে হচ্ছে 6:18-তে, 6:18 গণদেবতা, এবং সেই জন্য আমরা এখন একটু রেস্ট নেব। আমাদের যে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে রেস্ট নেবো এখানে। তবে ওয়েটিং রুমে রেস্ট নেওয়ার সাথে সাথে একটা আমি রিভিউ জাস্ট দিয়ে রাখবো। আমার লাইফে দেখা সব থেকে বাজে এবং নোংরা ওয়েটিং রুম, এবং বাথরুমটা ইউজ করার যোগ্য নয়। যাই হোক, আমাদের ট্রেনটা অলমোস্ট 40 মিনিট লেট। তো আমাদের ট্রেন আসার কথা ছিল 6:18-তে, সেটা আসবে কখন আমরা এখনও জানি না, 6:58 দেখাচ্ছিল। আমাদের চোখের সামনে দিয়ে একের পর এক ট্রেন বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন ওই দেখা যাচ্ছে দূরে আলো। তুই ওইটা একটু খেয়াল কর। তো এসে গেছে আমাদের ট্রেন। আমাদের ট্রেনটাকে টানছে ওয়েব 4, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ইঞ্জিন, যেটা আমি আগেও বলেছি, কারণ এটা ছোটোবেলায় প্রথম যে ইলেকট্রিক ইঞ্জিন এত স্পিডে যাচ্ছে আমরা দেখেছিলাম। তো ওয়েব 4টা আমাদের জন্য খুব স্পেশাল। তো 2 মিনিট দাঁড়িয়ে এখানে, 2 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিল বোলপুর স্টেশন। এবং যথারীতি সিট দখল হয়েছিল, তো সেটাকে দখল করতেও একটু টাইম লাগলো, ততক্ষণে ট্রেনও ছেড়ে দিয়েছে, যার জন্য আর নামতে পারলাম না। নামার কোনো চান্সই ছিল না, নামলে আর সিটটাকুও পেতাম না যেটুকু ছিল। তো আমাদের বাড়ি ফেরার কথা 9:30-র মধ্যে, হাওড়া পৌঁছে যাওয়ার কথা। তো হাওড়া পৌঁছানোর পর আমরা ওখান থেকে ক্যাবে করে বাড়ি ফিরবো। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে যেটাতে যত টাকা করে খরচা হয়েছে আমি সব লিস্টে, মানে স্ক্রিনে লিস্টটা দিয়ে রাখছি, আপনারা লিস্টটা দেখুন, খরচাগুলো দেখুন। বন্দে ভারতে আমি বারবার বলবো ইসিতে কাটবেন না, সিসিতে কাটবেন, টাইমটা একটা ফ্যাক্টর, সেই জন্য আমি বলবো বন্দে ভারতে যান, বাট সিসিতে, ইসিতে না।
আচ্ছা, মানুষের ঘোরার জন্য কিন্তু দুটো জিনিস লাগে, টাকা পয়সা এবং মন, বেড়ানোর ইচ্ছে যেটাকে বলে। এরপরেও যদি আপনার মনে হয় সময় নেই, তার জন্য হচ্ছে ওয়ান ডে ট্রিপ সিরিজ, যে একদিনের মধ্যেও আপনি ঘুরে আসতে পারেন যদি আপনি চান। তারপরেও যদি কেউ লাক্সারি চায়, আমাকে একটু রেস্ট নিতে হবে, আমাকে এখানে থাকতে হবে, ওখানে থাকতে হবে, তাদের জন্য আবার এটা নয়। আজকের এই ছোট্ট ট্রিপটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। কমেন্টটা করতে যেন না ভুলেন, কমেন্টটা আমার দরকার, তাহলে আমি বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল বা কেমন লাগছে আপনাদেরকে। আর যদি পারেন তো যে কোনো একজন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, তাদের যদি কোনো কাজে লাগে বা নাও লাগে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করছেন। বাই, ওম শান্তি।